আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ সম্পর্কে দিল্লির যে মতিগতি এই মুহূর্তে ২০২৫ সনের আগস্ট মাসে এসে এটি সম্ভবত ভয়ঙ্কর রূপ লাভ করতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে নানা রকম গুজব, সংবাদ মাধ্যমগুলোতে যে সকল খবর প্রতিদিন ছাপা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়াদি নিয়ে দিল্লি যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে করে অসংখ্য গুজব, অসংখ্য আশঙ্কা, ভয় এবং আতঙ্ক চারিদিক থেকে ধেয়ে আসছে। আমাদের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের মধ্যে আবার এই মুহূর্তে যে বিভেদ এবং বিসংবাদ রয়েছে এবং আমাদের এই মুহূর্তে যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক শূন্যতা, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সংকট, এই সংকটের মধ্যে ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্র যেভাবে নাক গলানোর চেষ্টা করছে, যেভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করছে এবং যেভাবে তাদের যে চাণক্য নীতি বাংলাদেশের উপর প্রয়োগ করতে চাচ্ছে, এটি সামাল দেওয়ার মতো যে ব্যাকবোন, মেরুদণ্ড, এটা আসলে বাংলাদেশের এই মুহূর্তে নেই। এটাই বাস্তবতা। ফলে কি হলো, গুজরাট থেকে কয়েক হাজার লোককে ধরে এনে ভারত যখন বলছে যে এই লোকগুলো বাংলাদেশের এবং তাদেরকে আমাদের বিভিন্ন পার্বত্য এলাকা দিয়ে, দুর্গম পার্বত্য এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে তারা পুশিং করছে, আমাদের দেশের পত্রপত্রিকা এগুলো ছাপাচ্ছে, কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। আমরা যখন দেখছি হাজার হাজার মানুষকে বাংলাদেশ এবং আসাম এই সীমান্ত দিয়ে বাংলাদেশের মধ্যে ঠেলে ঢুকানো হচ্ছে, মানে পুশিং করা হচ্ছে, বলা হচ্ছে যে এরা বাংলাদেশি, অবৈধভাবে ভারতে বসবাস করছিল এবং সীমান্তের ওপারে সেই বাঙালি মুসলমানদের উপরে ভারত যে জুলুম অত্যাচার করছে এবং তাদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দিয়ে যেভাবে তাদেরকে রোহিঙ্গাদের মতো বিশেষ একটি ক্যাম্পে রাখা হয়েছে বাংলাদেশে পুশিং করার জন্য, ওই দৃশ্য কল্পনা করলে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। একটি যুদ্ধ ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা যায় না, অথবা একটি চমৎকার মিত্রতা ছাড়া, বন্ধুত্ব ছাড়াও এই পরিস্থিতি মোকাবেলা করা অসম্ভব। তো ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, এই সীমান্তগুলোতে সমস্যা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সবচেয়ে যে বড় সীমান্ত রয়েছে, প্রায় ২০০০ কিলোমিটার, এই ২০০০ কিলোমিটার সীমান্তেও নানা রকম অশান্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা কর্তা ব্যক্তি এই মুহূর্তে যারা আছেন, বিজেপির কর্তা ব্যক্তি, মানে নরেন্দ্র মোদীর যারা লোকজন, শুভেন্দু, তিনি বলার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে যে সকল মুসলমান বসবাস করে তার ৩৫% মুসলিম নাকি বাংলাদেশ থেকে গিয়েছে। এবং তিনি কিছুদিন আগেও শেখ হাসিনার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে খুব দরাজ দিল ছিলেন, কিন্তু গত এক সপ্তাহ আগে দেখলাম তার সামনে কে যেন জয় বাংলা স্লোগানটি তুলেছে, আর তিনি রেগে একদম অগ্নিশর্মা হয়ে তেড়ে এসেছেন। মানে জয় বাংলা স্লোগান শোনার সঙ্গে সঙ্গে তার মাথা খারাপ হয়ে গেছে এবং তিনি মনে করছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য, পশ্চিমবঙ্গের জন্য এমন একটা হুমকি যেটা আগামীতে তার রাজনীতি এবং তার দলের বিজেপির রাজনীতি শেষ করে দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবে। এমনকি আগামী দিনে যদি বাংলাদেশ শক্তিশালী হয়ে যায়, তাহলে পুরো পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের সঙ্গে এসে যায় অতীতের সেই বাংলা বিহার, উড়িষ্যার মতো, ঠিক এরকম একটা আতঙ্ক শুভেন্দুকে পেয়ে বসেছে। এবং এই কারণে তিনি তার ৩-৪ মাস আগের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে সরে এসে তিনি এখন আওয়ামী বিরোধী বক্তব্য দিচ্ছেন আর জয় বাংলা বিরোধী স্লোগান দিচ্ছেন। ভারতের কেন্দ্রে, অর্থাৎ দিল্লিতে, রাজধানী দিল্লিতে, সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো বন্ধুত্বমূলক আচরণ কারোর জন্যই পাচ্ছি না। মানে
ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণান্ত চেষ্টা করছেন তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্যে, ফলাফল শূন্য। তারপর জামাত, বিএনপি তারাও চেষ্টা করছেন তাদের অ্যাঙ্গেল থেকে। তো সেখানে জাস্ট একটা ডিপ্লোম্যাটিক রিলেশন, এর বাইরে কোনো মিত্রতামূলক যে বন্ধন, ওটা ভারত এখনো পর্যন্ত জামাতের প্রতি প্রদর্শন করেনি, আর বিএনপির প্রতিও প্রদর্শন করেনি। অন্যদিকে যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তো সেই শেখ হাসিনাকে ব্র্যান্ডিং করা, তাকে পুনরায় ক্ষমতায় বসানো, কিংবা তাকে বাংলাদেশে ফেরত পাঠানো তাদের মতো করে, এই কাজগুলোতে তাদের যে ইতিবাচক অগ্রগতি, এটা আমরা দেখছি না। বরং পুরো ভারতবর্ষে যে সকল আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা পলাতক অবস্থায় আছেন, তারা কেবলই ভারতের পলাতক ব্যক্তি হিসেবে যতটুকু সুযোগ সুবিধা পাওয়া দরকার অতটুকুই পাচ্ছেন, এর বাইরে কিছু নয়। এখন তাদেরকে শুধু জেলে নেওয়া হয়নি, কিন্তু তারা অবাধে ঘোরাফেরা করবেন। তারপরে তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল, যেটা ৭৫ 15 আগস্টের পরে যেটা দেয়া হয়েছিল, মানে রাষ্ট্রীয়ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে যারা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেবে তাদেরকে খাওয়া দাওয়া, মাসিক ভাতা, এইটা ভারত সরকার দেবে। ফলে ওই সময়টাতে বঙ্গবীর কাদের সিদ্দিকী, হেমায়েতুল্লাহ আলমগ থেকে শুরু করে বাংলাদেশ থেকে যারা গিয়েছিলেন এবং তারা যেখানে ছিলেন তারা ভারত সরকারের নিয়মিত ভাতা পেতেন। কিন্তু এখন যারা ভারতে গেছেন এবং গত 1 বছরে ভারত সরকারের ভাতা তো দূরের কথা, ভারত সরকারের কোনো মন্ত্রীর অফিসে গিয়ে আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বা এমপি বা বড় নেতা তারা 1 কাপ চা খেয়েছেন, ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে বিজেপির কোনো নেতার বৈঠক হয়েছে, ওইরকম হাস্যোজ্জ্বল কোনো ছবি দেখা তো দূরের কথা, আমরা কল্পনাই করতে পারি না। বরং ওবায়দুল কাদের সাহেব যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি ভিডিও বার্তা দিয়েছেন, অডিও বার্তা দিয়েছেন, এবং তার চেহারা সুরত এবং যেভাবে তিনি আছেন, মনে হচ্ছে না যে তিনি সেখানে খুব ভালো অবস্থানে আছেন। অন্যান্য যারা শীর্ষ নেতা রয়েছেন ভারতের, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কামাল, আসাদুজ্জামান কামাল, মানে তারা যে খুব নির্ভয়ে ভারত সরকারের আশ্রয়ে সেখানে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বা তৎপরতা চালানো এবং এটার জন্য যে লজিস্টিক সাপোর্ট ভারতের পক্ষ থেকে পাচ্ছেন, এরকম কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি যে ভারত থেকে যাদেরই সামর্থ্য আছেন তারা অনেকেই, কেউ ইংল্যান্ডে চলে যাচ্ছেন, কেউ কানাডাতে চলে যাচ্ছেন, অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছেন, নিজের পক্ষে মালয়েশিয়া, সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা করছেন। ভারতের চাইতে এটা তাদের কাছে সেফ জোন হিসেবে মনে হচ্ছে। এইগুলো একটা। সর্বশেষ হলো শেখ হাসিনা, তিনি কেমন আছেন, তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কেমন আছেন, তার সঙ্গে কি শেখ রেহানার যোগাযোগ আছে? শেখ রেহানা এখন কোথায় আছেন? তিনি কি দিল্লিতে, নাকি তিনি লন্ডনে আছেন? তাদের সঙ্গে কি ধরনের সম্পর্ক? দুই বোনের মধ্যে কি সম্পর্ক আগের মতো আমরা যেভাবে দেখছি যে একে অপরকে নিয়ে খুনসুটি করছেন, দুজনে মাছ ধরছেন, দুজনে বরফের উপর দাঁড়াচ্ছেন, মানে তাদের সম্পর্ক দেখে মনে হয় যে পৃথিবীতে এরকম 80 বছর বয়স্ক কোনো সেই প্রবীণা বা 75 বছর বয়স্ক কোনো প্রবীণা, এই দুইয়ের মধ্যে যে বন্ধন সম্পর্ক, এরকম সম্পর্কটা আসলে পৃথিবীতে আর কোথাও নেই। শেখ রেহানা শেখ হাসিনার সম্পর্ক দেখে আমাদের মনে হয়েছিল তাদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে আমরা এখন বুঝতে পারছি যে হাজারো সমস্যা। সেটা সালমানকে নিয়ে, এস আলমকে নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, রাজনীতি নিয়ে, আর অনেক কিছু নিয়ে ডে বাই ডে এই জিনিসগুলো বের হচ্ছে। তো সেটা এখন কোথায় আছে, কেমন আছে? জনাব সজীব ওয়াজেদ জয় শুনেছিলাম মধ্যে দিল্লিতে এসেছেন, তিনি তার মায়ের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, এরকম একটা স্ট্যাটাস তিনি দেননি। তার ফেসবুক থেকে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাহলে আসলে শেখ হাসিনা ওখানে বসে কি করছেন, কি বলছেন, তার কিছু ভিডিও আমরা দেখিনি এখন পর্যন্ত, অডিও বক্তব্য আমরা নিয়মিত শুনি, এবং এটা আওয়ামী লীগের যেটা ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে আসে। তারপর তাদের যে সাবেক তথ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত, জয়ের বন্ধু, তার পেজ থেকেও শেখ হাসিনার ভাষণ
প্রচার করা হয়, কিন্তু এটা ঠিক ওভাবে সার্কুলেট হয় না, ভাইরাল হয় না। যখন তিনি সাধারণ কথা বলেন, ভাইরাল হয় না, কিন্তু তিনি যখন এই আমি আজকে ঢুকে পড়বো, এটা করবো, ওটা করবো, নেতিবাচক কথা বললেন, ওটা বাংলাদেশের পত্র-পত্রিকাগুলো বা জামাতের যে প্ল্যাটফর্মগুলো ওটা ভাইরাল করে দেয়। কিন্তু আওয়ামী লীগের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এটা শেখ হাসিনা, জয় এদের কোনো বক্তব্যকেই আসলে ভাইরাল করতে পারে না, যেটা দেশে এবং বিদেশে সংবাদ মাধ্যমে শীর্ষ নিউজ হিসেবে আসে। তাহলে আসলে শেখ হাসিনা সেখানে কেমন আছেন? যারা আওয়ামী লীগের সমর্থক তাদের বক্তব্য হলো যে তিনি খুব ভালো আছেন, সুস্থ আছেন। তাকে বাংলাদেশের সিংহাসনে মসনদে বসানোর জন্য ভারত এই আজকে এটা করবে, কালকে ওটা করবে। তারা চারিদিকে বিশাল আয়োজন করেছে। বিশেষ করে কলকাতা কেন্দ্রিক কিছু ইউটিউবার রয়েছেন, তারা সেই শিলিগুড়ি করিডর থেকে শুরু করে কলকাতাতে রয়ের যে স্টেশন রয়েছে এবং সেখানে নিয়মিত নরেন্দ্র মোদী গোপনে এসে বৈঠক করে বাংলাদেশে কীভাবে ইনসার্জেন্সি চালানো যায়, এই ধরনের প্রচার অপপ্রচার কিন্তু বিদেশে চালানো হচ্ছে। কিন্তু এগুলো আমাদের দেশে আসলে ওভাবে জনগণের মধ্যে, আমি রিয়েলি বলছি, ওভাবে জনগণের মধ্যে কোনো আবেশ তৈরি করছে না। অন্যদিকে শেখ হাসিনার যে বিরোধী পক্ষ, তারা যেটা বলার চেষ্টা করছেন যে তিনি এখন ভারতের গলার কাটা, তাকে সেখান থেকে তাড়ানোর জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, তাকে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না এবং তার যে বক্তব্যগুলো প্রচার করা হচ্ছে এগুলো এআই রিলেটেড, তার কণ্ঠস্বরকে নকল করে এআই দিয়ে এই কথাগুলো বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা অবস্থা। এবং কেউ তো আরও অগ্রগামী হয়ে বলার চেষ্টা করছেন যে তিনি সেখানে নজরবন্দি অবস্থায় আছেন, গৃহবন্দী অবস্থায় আছেন। কিন্তু বাস্তবে কি, এটা আমরা কিন্তু কেউ জানি না। এবং আমাদের এটাই সবচেয়ে বাঙালি জনগণের জন্য একটা ভয়, আতঙ্ক এবং সমস্যা, যে আমরা এই আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে যে সকল কথাবার্তা পক্ষে হচ্ছে, বিপক্ষে হচ্ছে, এর একটাকে আমরা বিশ্বাস করতে পারছি না, একটির প্রতি আমরা আস্থা রাখতে পারছি না, একটিকে নিয়েও আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি না। অথচ তাদের যে শূন্যতা, সেই শূন্যতা আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনের শূন্যতা তৈরি করেছে এবং তাদের যে হুমকি ধামকি, তাদের যে ফিরে আসা, এটা আমাদের রাজনৈতিক জীবনে একটা নতুন যাকে বলা হয় মেরুকরণ তৈরি করেছে। আওয়ামী লীগ নিজে যেভাবে রাজনীতি করছে, আবার আওয়ামী জুজুর ভয় দেখিয়ে একটা বিরাট গ্রুপ রাজনীতি করার চেষ্টা করছে। এর ফলে কি হলো, আমাদের যে রাজনৈতিক অঙ্গন, এই অঙ্গনের যে পানি ক্রমশ ঘোলা হচ্ছে, আগের অতীতের যে কোনো সময়ের চেয়ে ঘোলা হচ্ছে এবং আমরা রাজনীতি বুঝতে পারছি না, রাজনীতির কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। একটা অজানা পথে, কুয়াশাময় একটা গিরি পথের দিকে পুরো বাঙালি জাতি আমরা এগিয়ে চলেছি। এখন সেই এগুলো কি প্রগতির এগুনো নাকি ধ্বংসের এগুনো,